রাতের অন্ধকারে যখন বিশ্বের মানচিত্রে আলো জ্বলে ওঠে শক্তিশালী জোটের আলোয়, তখন একটি ছোট্ট দেশ নদীর উপত্যকায় সবুজ প্রান্তরে অবস্থিত বাংলাদেশ যেন অদৃশ্য এক ছায়ার মধ্যে লুকিয়ে থাকে। কি এমন রহস্য লুকিয়ে আছে এই একাকিত্বের পেছনে? কেন বাংলাদেশ বিশ্বের কোনো বড় আন্তর্জাতিক সরকারি সংস্থার অংশ নয়? সার্ক ছিল, কিন্তু সেটাও এখন মৃতপ্রায়, যেন একটি প্রাচীন কবরস্থানের মতো যেখানে স্বপ্নগুলো ধুলোয় মিশে গেছে। বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র নেই, নাকি কেউ বন্ধু হতে চায় না? এই প্রশ্নটা সবচেয়ে ভয় ধরিয়ে দেয়। কোনো শক্তিশালী জোটের অংশ না হয়ে কি বাংলাদেশ টিকে থাকতে পারবে পরের দশকগুলোতে, যেখানে ওয়ার্ল্ড পলিটিক্সের টেনশন দিন দিন বাড়তেই থাকবে? রাত গভীর, কাঠমান্ডুর হোটেল ইয়াক অ্যান্ড ইয়েতি। 2014 সালের নভেম্বর মাস। সার্ক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, কিন্তু কেউ জানতো না এই রাতেই লেখা হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভাগ্যের সবচেয়ে কালো অধ্যায়। পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব, কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের অস্থিরতা, এসব কি সত্যিই আকস্মিক ছিল, নাকি পূর্ব পরিকল্পিত একটি নাটকের অংশ? কারণ এরপর যা ঘটেছে তা একটি সুপার পাওয়ারের পতনের চেয়ে কম কিছু নয়, সার্কের মৃত্যু। কিন্তু সবচেয়ে ভয়াবহ প্রশ্ন হলো, কে চেয়েছিল সার্কের মৃত্যু? বিশ্বের বড় খেলোয়াড়রা, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, তাদের দাবার বোর্ডে প্রতিটি গুটি সাজায় নিজেদের স্বার্থে। বাংলাদেশ সবসময় এক অদ্ভুত অবস্থায়। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড, অন্যদিকে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ভারত ও চীনের ছায়াযুদ্ধে বাংলাদেশ যেন এক কূটনৈতিক নোম্যান্স ল্যান্ড। কেউ বাংলাদেশকে সরাসরি বাদ দেয়নি, কিন্তু কাউকে যথেষ্ট বিশ্বাস করতেও পারছে না বাংলাদেশ। সার্কের মৃত্যু কি তাহলে এই ভূ রাজনৈতিক দাবার একটি পরিকল্পিত চাল? বাংলাদেশ হয়ে পড়েছে এই খেলার প্রথম শিকার। সার্কের পতনের সাথে 16 কোটি মানুষের একটি দেশ হঠাৎ করেই আঞ্চলিক কূটনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশের সাথে সৌদি আরবের আর্থিক সম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিক নয়। চীনের বিনিয়োগ আছে, কিন্তু তাদের বন্ধুত্ব সর্বদাই শর্ত সাপেক্ষ। ভারতের সাথে ভূগোলগত নির্ভরতা আছে, কিন্তু পারস্পরিক বিশ্বাস প্রশ্নবিদ্ধ। তাহলে কি বাংলাদেশ আসলেই একা, নাকি সবাই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়, কিন্তু শর্তের ভার এত বেশি যে বাংলাদেশ নিজেই পিছিয়ে আসে? 2023 সালের আগস্ট, জোহান্সবার্গ। বিশ্বের চোখ তখন ব্রিক্স শীর্ষ সম্মেলনের দিকে। নতুন সদস্য নির্বাচনের রাত, টেনশন তুঙ্গে। আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, 6টি দেশের নাম ঘোষণা হলো। বাংলাদেশের নাম নেই। কিন্তু কেন? একটি দেশ যার জিডিপি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল, যার ভূ রাজনৈতিক অবস্থান ইন্দো প্যাসিফিক অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দেশকে কেন উপেক্ষা করা হলো? আসল সত্য আরও ভয়াবহ। চীন প্রাথমিকভাবে বাংলাদেশের সদস্যপদকে সমর্থন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে রাশিয়া এবং ভারতের নীরব বিরোধিতা ছিল। রাশিয়ার আপত্তি, পশ্চিমা বিনিয়োগ এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান। ভারতের আপত্তি, চীন বাংলাদেশ নৈকট্য এবং আঞ্চলিক প্রভাব বলয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাধীনতা। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এখানে বাংলাদেশের সদস্যপদ আছে, কিন্তু এই সংস্থার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। 57টি দেশের এই জোট মূলত সৌদি আরব এবং তুর্কির প্রভাবাধীন। বাংলাদেশের মতো মধ্যম শক্তির দেশগুলো এখানে নীরব দর্শকের ভূমিকাই পালন করে। কমনওয়েলথ, ব্রিটিশ উপনিবেশের ছায়া, যার আধুনিক বিশ্বে তেমন কোনো প্রভাবই নেই। D8, 8টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট, কিন্তু এর কার্যক্রম সীমিত এবং তুর্কি ইরানের দ্বন্দ্বে পঙ্গু। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই বিচ্ছিন্নতা আকস্মিক নয়, এটি একটি সুচিন্তিত ভূ রাজনৈতিক কৌশলের ফল।
ভারতের কৌশল হচ্ছে বাংলাদেশকে আঞ্চলিক জোটগুলো থেকে দূরে রেখে একটি নির্ভরশীল প্রতিবেশী হিসেবে বজায় রাখা, যাতে ভারতের আঞ্চলিক প্রাধান্য বজায় থাকে। চীন খেলেছে আরেক খেলা, বাংলাদেশকে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। বহুপাক্ষিক মঞ্চে বাংলাদেশের শক্তিশালী অবস্থান চীনের একক প্রভাবের জন্য হুমকি। অন্যদিকে পশ্চিমা শক্তির ইচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব রোধ করা। একটি শক্তিশালী স্বাধীন বাংলাদেশ ভারত মহাসাগরে পশ্চিমা নৌপ্রাধান্যের জন্য চ্যালেঞ্জ। আরেকটা ঘটনা মনে করি, 2017 সালের আগস্ট, রোহিঙ্গা সংকট শুরু, 10 লক্ষ মানুষের ঢল। বিশ্ব সম্প্রদায় প্রথমে বাংলাদেশের মানবিক অবস্থানের প্রশংসা করল, কিন্তু সময়ের সাথে সাথে এই সংকট হয়ে উঠল বাংলাদেশের কূটনৈতিক বিচ্ছিন্নতার একটি বড় কারণ। মিয়ানমারের সাথে আসিয়ানের অবস্থান বাংলাদেশের বিপক্ষে গেল। চীনের অর্থনৈতিক স্বার্থের কারণে রোহিঙ্গা প্রত্যাবসানে কোনো চাপ পড়ল না মিয়ানমারের উপর। ভারত মিয়ানমারের সাথে কৌশলগত সম্পর্ক বজায়ই রাখল। বাংলাদেশ একা হয়ে গেল 1 মিলিয়ন উদ্বাস্তুর বোঝা নিয়ে। 2021 সালের আগস্ট, তালেবানের কাবুল দখল, আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিধাদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি হবে? বাংলাদেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু ব্যবহারিক প্রয়োজনে সীমিত যোগাযোগ রক্ষা করেছে। এই নীতি কূটকৌশল মহলে বিতর্কের জন্ম দেয়। পাকিস্তান তালেবানের পৃষ্ঠপোষক, ইরান নিজস্ব স্বার্থে তালেবানের সাথে সম্পর্ক রাখে। সৌদি আরব এবং ইউনাইটেড স্টেটস অফ আরব আমিরাত আঞ্চলিক ভারসাম্যের কথা ভেবে নীরব। বাংলাদেশের নীতি মানবিক, কিন্তু কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এই অবস্থান কোনো পক্ষকেই সম্পূর্ণ সন্তুষ্ট করেনি। 2024 সাল, বঙ্গোপসাগর হয়ে উঠেছে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্র। কোয়াড, আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, অকাস, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, আমেরিকা, নতুন নতুন জোট গঠিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের অবস্থান কোথায়? আমেরিকা চায় বাংলাদেশকে চীন বিরোধী জোটে টানতে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি চীনের সাথে গভীরভাবে সংযুক্ত। ভারত চায় বাংলাদেশ তার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশ চায় কৌশলগত স্বায়ত্তশাসন। এই দোটানায় পড়ে বাংলাদেশের হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক হেজিংয়ের উদাহরণ। কিন্তু এই নীতির দীর্ঘমেয়াদী ফল কি হবে? তারপরও সবচেয়ে বড় সমস্যার আরেকটাও আছে, বাংলাদেশের কোনো শক্তিশালী আঞ্চলিক বাণিজ্য জোট নেই। রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এশিয়ার বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি, 15টি দেশের এই জোটে বাংলাদেশ নেই। কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য জোট, বাংলাদেশ ভৌগোলিকভাবেই এর বাইরে। ইউএসএমসিএ, উত্তর আমেরিকার জোট, আর ইউরোপীয় একক বাজার, শুধু ইউরোপের জন্যই, সুতরাং বাংলাদেশ এমনিই বাইরে। ফলে বাংলাদেশের রপ্তানি নির্ভর করছে প্রথাগত বাজারগুলোর উপর। যখন বিশ্ব অর্থনীতি আঞ্চলিক ব্লকে বিভক্ত হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ রয়ে যাচ্ছে একা। সাগর পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। কিন্তু আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের কণ্ঠস্বর কতটা শক্তিশালী? স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এইসব জোটে বাংলাদেশের সদস্যপদ আছে, কিন্তু এগুলো মূলত সহায়তা প্রাপ্তির জন্য, প্রস্তাব বিস্তারের জন্য নয়। G77, উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তম জোট, কিন্তু এর মধ্যে অভ্যন্তরীণ বিভাজন এত বেশি যে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই অনেকটা একাকী। এখানে কি শেষ? এখন এআই এর যুগ। ডিজিটাল বাংলাদেশ কতটা ডিজিটাল হয়েছে? ডিজিটাল সিকিউরিটি আদৌ কতটা শক্তিশালী? বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিয়মিত সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এই সাইবার নিরাপত্তায় বাংলাদেশের কোনো শক্তিশালী আন্তর্জাতিক সহযোগী নেই। ন্যাটো সাইবার নিরাপত্তায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট বাংলাদেশের সদস্য নয়। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, চীন রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা জোট, বাংলাদেশ এর সদস্যও নয়। দ্বিপাক্ষিক সাইবার নিরাপত্তা চুক্তি আছে ভারত এবং চীনের সাথে, কিন্তু আস্থার ঘাটতির কারণে তথ্য আদান প্রদান সীমিত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে সাথে বাংলাদেশ প্রবেশ করেছে পারমাণবিক ক্লাবে। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান কি? খুবই হতাশাজনক। এখন পর্যন্ত বাংলাদেশ কোনো পারমাণবিক প্রযুক্তি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক গ্রুপ বা অর্গানাইজেশনের সাথে যুক্ত নয়। AEA এর সাধারণ সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণী প্রক্রিয়ায় তেমন কোনো প্রভাব নেই। এত না থাকার মাঝে কল্পনা করুন আপনি 2023 সালে আছেন। কল্পনা করুন তো, বিশ্ব অর্থনীতি সম্পূর্ণভাবে আঞ্চলিক ব্লকে বিভক্ত, জলবায়ু পরিবর্তনের কারণে 2 কোটি বাংলাদেশি জলবায়ু উদ্বাস্তু, সাইবার যুদ্ধে জাতীয় গ্রিড অচল, পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি বাধাগ্রস্ত, আঞ্চলিক সংঘাতে কোনো মধ্যস্থতাকারী নেই। এই অবস্থায় বাংলাদেশ কি করবে? কার কাছে সাহায্য চাইবে? একটি দেশ যখন আন্তর্জাতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন থাকে তখন তার অপশনগুলো ক্রমশই সংকুচিত হতে থাকে। এই যুগে এসে বন্ধু রাষ্ট্র ছাড়া একটি দেশ টিকে থাকা খুবই মুশকিল। সেদিক থেকে বাংলাদেশ কতটা সারভাইভ করতে পারবে? লেটস হোপ ফর দ্য বেস্ট।